বাচ্চারা স্কুল থেকে এসে বা কোচিং করে এসে বাসায় আর পড়তে চায় না। ওরা টিভি দেখতে চায় বা মোবাইল দেখতে চায়, মোবাইলে গেমস খেলতে চায়। এই সমস্যাটা কি মনে করছেন শুধু আপনার বাচ্চার? একদমই না। সো আজকে আমি আলোচনা করব কেন বাচ্চারা পড়তে বসতে চায় না, টিভি বা মোবাইল কেন বাচ্চাদের কাছে এত আকর্ষণীয়, আর এছাড়া ঘরে বসেই কিভাবে আমরা খুব সহজেই বাচ্চাদেরকে পড়ায় আগ্রহী করে তুলতে পারি। আসসালামু আলাইকুম। ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। সো প্রথমেই আমি বলছি কেন বাচ্চারা আসলে পড়তে বসতে চায় না। বাচ্চাদের যে কোনো ব্যাপারেই আমাদেরকে আসলে বুঝতে হবে কেন বাচ্চারা কোনো কিছুতে আগ্রহী হয়ে উঠছে না, কারণটা কি। ওদেরকে বকাঝকা করে জোর করে পড়তে না বসে আমাদের উচিত আগে আইডেন্টিফাই করা যে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা এটাই যে পড়া বাচ্চাদের কাছে একদমই মজার কোনো বিষয় না। আর টিভি বা মোবাইল বাচ্চারা খুব সহজেই অনেক বেশি এনজয় করতে পারে। ওদের চোখ, কান, ওদের ব্রেইন সব কিছু একসাথেই ব্যস্ত রাখে। সো এটা খুবই ওদের কাছে স্টিমুলেটিং একটা বিষয়, যার কারণে মোবাইল বা টিভি ওদের কাছে এত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু পড়তে বসলে শুধু বসে থাকা অথবা খুব মনোযোগ দিয়ে কিছু করা, সো ওদের বোরিং লাগতেই পারে। এছাড়া আরও কিছু সাধারণ বিষয় থাকে, যেমন সারাদিন স্কুল শেষে ক্লাস করে এসে বাচ্চারা ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। সো ওদের তখন একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে, ওরা তখন মোবাইল বা টিভি দেখতে চায়। এরপর আবার অনেক বাচ্চারাই আমাদের দেশে দেখা যায় স্কুল শেষে কোচিংয়ে যাচ্ছে বা বাসায় টিচার আসছে, প্রাইভেট পড়ছে। সো এত 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 পড়াশোনার মধ্যে আবার যে সে সন্ধ্যায়ও পড়তে বসবে, হোমওয়ার্ক করতে বসবে, এই জিনিসটা ওদের কাছে একদমই আপেলিং না। সো স্বাভাবিক ওরা একদমই পড়তে বসতে চায় না এই সময়টায়। আর এছাড়া আরেকটা যেটা হতে পারে, বাসায় এরকম কোনো রুটিন ফলো করা হয় না যেখানে বাচ্চারা আসলে ওরকম পরিবেশ পায় যে খুব সহজেই ওরা পড়তে বসে যায়। আর বাচ্চাদেরকে যদি বারবার বারবার করে পড়ার কথা বলা হয়, চাপ দেওয়া হয়, তখন ওই বিষয়টার প্রতি, শুধু পড়ার ক্ষেত্রে না, আসলে যে কোনো বিষয়েই বারবার যদি বাচ্চাদেরকে বা আমাকে আপনাকে যে কাউকেই কোনো কিছুতে চাপ দেওয়া হয়, প্রেশার ক্রিয়েট করা হয়, বারবার একটা কিছু বলা হয়, সেই বিষয়টা কিন্তু আরও বেশি যে কোনো মানুষের জন্য খুবই বিরক্তিকর হয়ে যায়। সো এটা খুবই স্বাভাবিক যে বাচ্চারা পড়াটাকে খুবই বোরিং মনে করে এবং মোবাইল বা টিভি দেখতে চায়। সো এখন আমি এর পরের পার্টটাতে আসি যে টিভি বা মোবাইল ওদের কাছে কেন এত মজা লাগে। বাচ্চারা যখন টিভি বা মোবাইল দেখে, ওদের ব্রেইনে খুব সহজেই, খুব দ্রুত ডোপামিন নামে এক ধরনের হ্যাপিনেস কেমিক্যাল নিঃসরণ হয়। এই ডোপামিনই কিন্তু আমাদের আনন্দ, উত্তেজনা, আগ্রহ এইসব অনুভূতির তৈরি করে। সো স্ক্রিন যেহেতু খুব বেশি স্টিমিউলেটিং, ব্রেনকে খুব সহজেই উত্তেজিত করতে পারে, যেহেতু টিভি বা মোবাইলে ওরা অনেক বেশি কালার্স দেখতে পায় যে কোনো কার্টুনসে, অথবা বিভিন্ন ধরনের আকর্ষণীয় শব্দ ইউজ করা হয়। আর এছাড়া ছবিগুলো খুব দ্রুত সরে যেতে থাকে, যেটা ওদের ব্রেনে অনেক বেশি স্টিমুলেশনের তৈরি করতে পারে। আর এছাড়া গান গাচ্ছে, মুভমেন্ট হচ্ছে খুব বেশি। সো সব একসাথে থাকে, যার কারণে বাচ্চারা মোবাইল বা টিভির প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যায়। ওদের ব্রেনকে এই টিভি বা মোবাইলের যে শোগুলো, এগুলো এত বেশি উত্তেজিত করতে পারে, যার কারণে ওরা যতক্ষণই টিভি বা মোবাইল দেখে ওরা অনেক বেশি মজা পায়, অনেক বেশি আগ্রহ ফিল করে, যার কারণে টিভি বা মোবাইলের প্রতি ওদের কিন্তু আকর্ষণটা কমে যায় না। আর এছাড়া টিভি বা মোবাইল দেখতে কিন্তু তেমন কোনো এফোর্টই লাগে না। যেমন পড়াশোনায় ওদেরকে ফোকাস করতে হয়, ওদের খুব মনোযোগ দিয়ে কোনো কিছু বুঝতে হয়, অথবা বারবার বারবার পড়তে হয়, মুখস্থ করতে হয়। কিন্তু সেক্ষেত্রে মোবাইল বা টিভির দিকে শুধু তাকিয়ে থাকলেই হচ্ছে। সব ধরনের উত্তেজনা, সব ধরনের মজা কিন্তু ওরা খুব ইজিলি পেয়ে যাচ্ছে, যার কারণে খুব সহজেই বাচ্চারা টিভি বা মোবাইলের দিকে বেশি ঝুঁকছে, স্পেশালি মোবাইল। সো প্রবলেমগুলো বুঝলাম, সমাধানটা কি? সমাধানগুলোও বলবো, কোনো চিন্তা করবেন না। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে লাইফকে একটা নির্দিষ্ট রুটিনে আনতে হবে, এবং সেই রুটিনের মধ্যে স্ক্রিন টাইমও একটা নির্দিষ্ট সময় রাখতে হবে। আপনারা অনেকেই জানেন, আমি বারবার করে ভিডিওতে সবসময় বলি যে বাচ্চাদের 2 বছরের মধ্যে কিন্তু 80% ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে যায়। একটা অ্যাডাল্টের যদি 100% ব্রেইন ডেভেলপমেন্ট হয়, তখন 2 বছরের মধ্যে 80% অলরেডি হয়ে যায়। সো এই 2 বছরে যখন আমরা মোবাইল দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখি, তখন কিন্তু বাচ্চাদের পুরোপুরি ফোকাস ওই মোবাইলের দিকে থাকে। ওর যে ডেভেলপমেন্টের সময়টা, ওর কথা বলা বলেন, ওর সব কিছু শোনা বলেন, ওর চারপাশের পরিবেশ সম্পর্কে জানা বলেন, মানুষের সাথে মেশা বলেন, সব কিছু কিন্তু ওই মোবাইলের মধ্যে আটকে থাকে। যার কারণে ইদানিং কিন্তু খুব বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে স্পিচ ডিলে হচ্ছে, ADHD সমস্যা হচ্ছে। অনেক বাচ্চাদের অনেক রকমের প্রবলেম হয়ে যাচ্ছে, স্পেশালি আমাদের এই জেনারেশনটা। মোবাইল এত এত বেশি অ্যাভেলেবল, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল। একজন কর্পোরেট থেকে শুরু করে একজন খেটে খাওয়া মানুষের হাতে মোবাইল থাকায়
বাচ্চারা খুব ইজিলি মোবাইলের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। আর বাবা-মা যেহেতু অনেক ব্যস্ত থাকে ইদানিংকার ব্যস্ত জীবনযাপনে, সো বাচ্চাদের হাতে মোবাইলটা ধরিয়ে দিলে বাবা-মা একটু সহজে কাজগুলো সারতে পারে, একটু রিল্যাক্স করতে পারে। এজন্যই কিন্তু মূলত বাবা-মা বাচ্চাদের হাতে মোবাইলটা ধরিয়ে দেয়। কিন্তু এতে যে কি পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাদের, সেটা পরে তারা ঠিকই উপলব্ধি করতে পারে। সো 2 বছরের আগ পর্যন্ত মোবাইল একেবারেই বাচ্চাদেরকে দেয়া যাবে না। মোবাইল এবং টিভি কোনোটাই না, কোনো রকম স্ক্রিন টাইম বাচ্চাদেরকে 2 বছর আগে দেয়া উচিত না। 2 বছর পর থেকে বাচ্চাদেরকে অল্প অল্প করে আস্তে আস্তে স্ক্রিন টাইম বাড়ানো যেতে পারে। যেমন 10 থেকে 15 মিনিট, তারপরে 15 থেকে 20 মিনিট, 20 মিনিট থেকে আধা ঘন্টা, এরকম করে করে বাচ্চারা যখন মোটামুটি বড় হয়ে যায় ওদেরকে ঘন্টাখানেক স্ক্রিন টাইম দেয়া যায়। যেহেতু এটা ডিজিটাল যুগ, আর যেহেতু সবাই সব কিছু জানে, যদি আপনার বাচ্চাকে একেবারেই স্ক্রিন টাইম থেকে দূরে রাখেন, হয়তোবা তার মনে হতে পারে সে পিছিয়ে আছে। সো দিতে পারেন, কিন্তু সময়টা একদম কম হতে হবে এবং সময়টা একেবারে সিলেক্টেড হতে হবে যে কোন সময় থেকে কোন সময় তুমি দেখতে পারবে। আর এই স্ক্রিন টাইমটাও সবথেকে ভালো হয় মোবাইল না দিয়ে যদি টিভিতে দেয়া যায়, যেটা একটু দূরে থাকে বাচ্চাদের, নিজে কন্ট্রোল করতে না পারে, বাবা মার হাতে কিছুটা হলেও কন্ট্রোল থাকে। আর এছাড়া আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে স্ক্রিন টাইম যেটাই দিব আমরা একটু চেষ্টা করব বেছে বেছে দেওয়ার। যে টিভি শোগুলোতে খুব বেশি মুভমেন্ট বা খুব বেশি কালার্স বা খুব বেশি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না হয়, সেই ধরনের শো আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে সিসিমপুর, হতে পারে দেন কোনো ন্যাশনাল জিওগ্রাফির কোনো প্রোগ্রাম হতে পারে। এ ধরনের রিয়েলিস্টিক কিছু দেখানো যেতেই পারে বাচ্চাদের। আর এডুকেশনাল শো এর ক্ষেত্রেও ট্রাই করব আমরা যে কিছু বাছা বাছা শো বাচ্চাদেরকে দেখানোর। সো এই সময়টা আমরা এমনভাবে চুজ করতে পারি যে হয়তো যদি একটু বড় বাচ্চারা হয় তাহলে ওদের হোমওয়ার্কটা শেষ করার পরে যেন ওরা স্ক্রিন টাইমটা পায়, সেভাবে বলতে পারি যে তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো, তারপরে আমি তোমাকে স্ক্রিন দেখতে দিব 1 ঘন্টার জন্য। এভাবে যদি টাইম করে রুটিন করে প্রতিদিন করা হয়, এবং প্রতিদিন মানে প্রতিদিন, একদিন যদি আপনি দেখা যায় 1 ঘন্টার বদলে 1.5 ঘন্টা করলেন, অথবা একদিন হোমওয়ার্ক শেষ করার পরে না, হোমওয়ার্ক শেষ করার আগে স্ক্রিন টাইমটা দিলেন, তারপর থেকেই কিন্তু দেখবেন আপনার বাচ্চা আবার চাচ্ছে সেই জিনিসটা রিপিট করতে। সো রুটিন মানে রুটিন সেভাবেই ফলো করতে হবে। হ্যাঁ, যদি আপনি বাইরে কোথাও যান, ঘুরতে যান, তাহলে কিছুটা এক্সেপশন দিতেই পারেন, কিন্তু যখন ঘরে থাকবেন তখন অবশ্যই স্ট্রিক্টলি রুটিনটা ফলো করবেন। দেন নেক্সট যে ব্যাপারটা আমরা করতে পারি সেটা হচ্ছে পড়াটাকে একটু লিমিটেড করতে পারি। যেহেতু 3 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানটা খুব বেশি কম হয়, যেমন 10 থেকে 15 মিনিটের মতো ওরা খুব বেশি ফোকাস করতে পারে, তারপরে কিন্তু একটু মনোযোগটা আর ধরে রাখতে পারে না। সো আমরা অল্প অল্প করে ওদেরকে কাজ দিতে পারি, দেন ওদের সাথে একটু গল্প করতে পারি, স্কুল নিয়ে গল্প করতে পারি, দেন আবার আরেকটা টপিক দিতে পারি। এরকম করে করে একটু ভাগ করে করে দিলে শেখাটা একটু ওদের জন্য বেটার হয়। আর খুব বেশি একটানা কাজ করে মনোটোনাসও লাগবে না, বিরক্ত লাগবে না ওদের কাছে। এরপরে যে ব্যাপারটা, এবং এই ব্যাপারটা অনেক 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 মেইন ব্যাপার, সেটা হচ্ছে পড়াটাকে অনেক বেশি মজার করে তুলতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজ ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আজানকে আমি কিভাবে পড়াই। আজান যে পড়ছে, আজান সেটা হয়তো সবসময় বুঝতেও পারে না, কারণ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমি ওকে করাই। শুধুমাত্র যে খাতা কলমেই কাজ করে ও, তা একেবারেই না। ও দৌড় দিয়ে কোনো একটা লেটার আইডেন্টিফাই করে নিয়ে আসে, দেন জাম্প করে কোনো একটা ওয়ার্ড পড়ে, দেন কোনো একটা জায়গায় হাইড করা থাকে সেটা খুঁজে বের করে সে লেটার পড়ে বা ওয়ার্ড পড়ে বা নাম্বারস পড়ে। আর এছাড়া বাইন্ডার ওয়ার্কস তো আছেই, ট্রেসিং বলেন, কালারিং বলেন, কাটিং বলেন, দেন মুভেবল ওয়ার্ড দিয়ে লেখালেখি বলেন, সব ধরনের অবজেক্ট যা আমি অ্যাভেলেবল করতে পেরেছি আজানের জন্য কিন্তু অ্যাভেলেবল করেছি। সো আমি এক্ষেত্রে একটা ব্যাপার বলবো যে আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান বাচ্চাদের ক্ষেত্রে, সেটা জামা কাপড় বা জুতার ক্ষেত্রে না করে অবশ্যই চেষ্টা করবেন ওদের পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করতে। যত রকমের আধুনিক খেলার ছলের অ্যাক্টিভিটি পান সেগুলো ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন। ওরা কিন্তু খুব সহজে মজায় মজায় অনেক 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 কিছু শিখে নিতে পারে। আপনাদের যদি এই ব্যাপারে আগ্রহ থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে ঘুরে আসতে পারবেন। ওখানে আমি অনেক ধরনের অ্যাক্টিভিটি শেয়ার করি আপনাদের সাথে। সেখান থেকে অবশ্যই কিছু না কিছু আইডিয়া আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের সাথে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা যে শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কাজ করে তা একেবারেই না, বড় বাচ্চাদের সাথেও কিন্তু আপনারা এরকম খেলে খেলে যদি পড়াতে পারেন, বাচ্চাদের সাথে বাবা মায়ের একটা বন্ডিংও তৈরি হবে। আর এছাড়া ওরা অনেক মজার সাথে অনেক কিছু শিখে নিতে পারবে। ওদের কিন্তু তখন আর এতটা বোর লাগবে না পড়াশোনাটা। আর রুটিনের কথা যেটা বলেছি স্ক্রিন টাইমের ক্ষেত্রে, সেটা সারাদিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। যেমন একটা ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, ঘুমে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, স্কুলে যাওয়া, দেন ফিজিক্যাল এক্সারসাইজ রাখতে হবে সেই সাথে। বাচ্চারা যেন শুধু ব্রেইনের কাজ করে করে মনোটোনাস ফিল না করে, অবশ্যই বাচ্চাদের
ফিজিক্যাল অ্যাক্টিভিটির খুবই দরকার আছে। দেন খেলার একটা সময় রাখবো, বাইরে যাওয়ার একটা সময় রাখবো, দেন পড়াশোনার একটা সময় রাখবো। সব কিছু মিলিয়ে যদি একটা নির্দিষ্ট রুটিন ফলো করা যায়, আর সেই রুটিনটাতে যদি আমরা একদম স্টিক করে থাকি, তাহলে কিন্তু বাচ্চাদের তখন আর বারবার বলতে হয় না, বারবার করে ওদেরকে ডাকতে হয় না পড়ার জন্য। ওরা কিন্তু খুব সহজে বুঝে যায় যে এই সময় এটা করতে হবে। আর আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাবা বা মায়ের ইনভলভ হওয়াটা খুব জরুরি। বাচ্চাদের সাথে বন্ডিং ক্রিয়েট তো হয়ই, আর তাছাড়া বাচ্চারা কিন্তু বাবা মার সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করে। সো একটা নির্দিষ্ট টাইম আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে দেওয়ার। সেটা আপনি পড়ার ছলে করতে পারেন, খেলার ছলে করতে পারেন, যে কোনোভাবে হোক বাচ্চাদের সাথে একটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করার ট্রাই করব প্রতিদিন। আর যখন ওদেরকে পড়তে বসাবো চেষ্টা করব আমরাও কোনো কিছু ওর হয়তো নেক্সট দিনের পড়াটা রেডি করতে, অথবা ওর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রেডি করতে থাকা ওর পাশাপাশি, যেন আপনাকেও দেখতে পায় যে ও একাই শুধু পড়াশোনা করছে না, আর অন্যরা সব মোবাইল দেখছে, টিভি দেখছে, তা না, সবাই কিছু না কিছু করছে। যদি কিছু আপনি ওদের কোনো কাজ নাও করতে চান, তাহলে অ্যাটলিস্ট একটা বই নিয়ে বসতে পারেন, একটা কিছু পড়তে পারেন। সো আমাদের সাথে সাথে কিন্তু করতে পারলে ওদের আরও আগ্রহ ভালো জন্মায়। দেন লাস্ট একটা ব্যাপার বলতে চাই যে যদি দেখেন বাচ্চার কোনো সময় মন খারাপ থাকছে বা অনেক বেশি টায়ার্ড থাকছে, তাহলে খুব বেশি জোর করবেন না। অবশ্যই ওই পরিবেশটা ধরে রাখবেন। পড়ার সময় আপনি লেখালেখি করলেন বা একটা ছবি এঁকে দিলেন, ও কালার করলো। যদি দেখেন যে একেবারেই ওর শরীর খারাপ লাগছে বা ওর মন খারাপ লাগছে, তাহলে ওই সময়টা জোর করলে কিন্তু ওদের মধ্যে আরও রিডিং ফেয়ার ব্যাপারটা আরও বেশি জোরালো হয়। তখন ওরা আরও বেশি পড়াশোনার প্রতি বিরক্ত হয়ে যায়, আরও বেশি পড়াশোনার প্রতি ভয় ঢুকে যায়। সো ওদেরকে বুঝে ওদের মতো করে আমরা পড়াশোনাটা চালিয়ে যাব। ওদেরকে মুড ভালো করতে দিন, ওদের সাথে একটু খেলা করুন, 5-10 মিনিট একটু খেলা করুন, ওদের সাথে গল্প করুন। তারপরে যদি দেখেন যে ওর মুড ভালো হচ্ছে বা শরীর ভালো হচ্ছে, তখন পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন। সো এই বিষয়গুলো মাথায় রাখলেই আমার মনে হয় না বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব বেশি আর বাবা মাকে চিন্তা করতে হবে। সো আজকেই একটা রুটিন তৈরি করে ফেলুন। আপনার লাইফস্টাইল অনুযায়ী একটা পারফেক্ট রুটিন করুন এবং চেষ্টা করুন একটু একটু করে সেই রুটিনে বাচ্চাকে অভ্যস্ত করতে, এবং আপনিও ইনক্লুড হন ওদের পড়াশোনার ক্ষেত্রে। আর যারা অলরেডি স্ক্রিন টাইমে অনেক বেশি ঢুকে গিয়েছে, তাদেরকে আস্তে আস্তে স্ক্রিন টাইমটা কমান। এখনই হয়তো অল্প সময় আনতে পারবেন না, কিন্তু চেষ্টা করুন যে হোমওয়ার্কের পরে বাচ্চাদেরকে স্ক্রিন টাইমটা দিতে, আর অল্প অল্প করে কমিয়ে আনুন। ধীরে ধীরে কিন্তু ওরা রুটিনে আস্তে আস্তে অভ্যস্ত হবে এবং দেখবেন আপনার আর ওর পড়াশোনা নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। আপনারা যদি ছোট ছোট প্রিস্কুলিং বাচ্চাদের মা বা বাবা হন, তারা যদি জানতে চান যে বাচ্চাদেরকে কীভাবে আস্তে আস্তে লেখার মধ্যে আনতে হবে বা লিখতে শেখাতে পারেন খুব সহজে, তাহলে এই পাশে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটিতে 5টি সহজ স্টেপে কীভাবে আপনি বাচ্চাদেরকে লেখা শেখাবেন সে সম্পর্কে বলেছি। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।